আজকে যদি ভিডিও না বানানো লাগতো তাহলে সবচেয়ে বেশি খুশি হতাম। কিন্তু এই ইউটিউব হচ্ছে আমার কাছে একটা ডায়েরির মতো। আমার বিসিএসের সকল অভিজ্ঞতা আমি এখানে শেয়ার করি, তাই এখানে আপনাদেরকে জানাতে হচ্ছে। 44তম বিসিএসে যখন হচ্ছে রিটেন রেজাল্ট দেয়, আমাদের লাইব্রেরিতে সবাই আমরা টিকি, একটা আনন্দ ঘন মুহূর্ত ছিল। কিন্তু 46তম বিসিএসের যখন রিটেনের রেজাল্ট দিল, তখনও লাইব্রেরিতেই ছিলাম, কিন্তু অভিজ্ঞতাটা খুব একটা ভালো ছিল না। যেই রোল দেখাচ্ছিল তারই রেজাল্ট আসেনি। একটা দীর্ঘশ্বাস। 1.5 বছরের মতো পরিশ্রম করার পরে রিটেন ভালো হওয়া, এবং ভালো হওয়ার পরেও যখন হচ্ছে রিটেনে ফেল আসে, সেই অনুভূতি ব্যক্ত করা আসলে কারো পক্ষেই সম্ভব না। তো এটা সবার সাথেই হয়েছে। আমার আশেপাশে যত বন্ধু ছিল কারোই আসেনি। ব্যাপারটা আসলে খুবই দুঃখজনক। তো আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করছি। 46তম বিসিএসের সম্ভবত 10 দিন আগে হচ্ছে আমার 44তম বিসিএসের রেজাল্ট দেয়, এবং সেখানে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হই। শিক্ষা ক্যাডার এমনিতেই আমার পছন্দের, এই জন্য হচ্ছে চিন্তা করেছিলাম প্রথমে যে আমি 46তম দিব না, তাও ফ্যামিলির চাপে হচ্ছে গিয়েছিলাম। এবং যাওয়ার পরে বাংলা এবং ইংরেজি পরীক্ষা যখন দিয়েছি, তারপরে গিয়ে হচ্ছে সিদ্ধান্ত নেই যে সামনের পরীক্ষাগুলো আর দিব না। এর ফলে হয়েছে কি, যে যতগুলো পরীক্ষা ছিল সেই পরীক্ষাগুলো আমি কিন্তু কোনো রিভিশন দিয়ে যাইনি। আমার সব সাবজেক্টের নোট ছিল। নোট বলতে সব কিছু কালেক্ট করা ছিল, সব ইনফরমেশন আমি চাইলে সবগুলো দেখতে পারতাম। গণিত, বাংলাদেশ বিষয় বলি, বিজ্ঞান, কোনো সাবজেক্টই আমি একটু ছুঁয়েও দেখিনি। তো জাস্ট হচ্ছে প্রশ্ন পেয়েছি, খাতা পেয়েছি, লেখার চেষ্টা করেছি। যেহেতু আমার ওখানে 3 থেকে 4 ঘন্টা সারভাইভ করা লাগবে, প্রচুর লেখা লিখেছি ওখানে। যতক্ষণ টাইম ছিল চেষ্টা করেছি নিজের ক্রিয়েটিভিটি দেখানোর। যেহেতু আমি না কোনো ডাটা জানি, না কোনো চার্ট জানি, আমার এতদিন এই লাইনে থাকার ফলে যে অভিজ্ঞতা হয়েছে, যেভাবে তথ্য প্রেজেন্টেশন শিখেছি, সেভাবেই ওখানে গুছিয়ে লিখে এসেছি। কিভাবে 4000-এর মধ্যে এসেছে আসলে আমি সত্যি জানি না। তবে আমার কিছু ইউনিক জিনিস আছে, সেই জিনিস হয়তো আমাকে অ্যাডভান্টেজ দিয়েছে। সেটা হচ্ছে আমি রিটেনের যে 900 মার্ক, সেই 900 মার্কের প্রতি সিঙ্গেল মার্কে জোর দিই। মানে আমি সারাংশও পড়েছি গুরুত্ব দিয়ে, আমি সারমর্মও পড়েছি গুরুত্ব দিয়ে, আমি ভাব সম্প্রসারণ যখন পড়েছি আমি চেষ্টা করেছি ভাব সম্প্রসারণ খুব ভালো লেখার। তো 900 মার্কের পার্টিকুলারলি প্রত্যেকটা অংশে আপনি যদি ভালো করতে পারেন আর খুব গুরুত্ব দিয়ে পড়েন, তাহলে কিন্তু আগানো সম্ভব। অনেকে কী করেন, চিন্তা করেন বাংলায় শুধুমাত্র সাহিত্য পড়লেই হয়, বাংলায় শুধুমাত্র ব্যাকরণ পড়লেই হয়, বাকিগুলো পড়া লাগে না, বাকিগুলো তো বানিয়ে লিখে আসতে পারবো। কিন্তু আসলে এই বানিয়ে লিখে খুব একটা ভালো নাম্বার ক্যারি করা যায় না। প্রত্যেকটা পার্টে এক্সপার্ট হওয়া সম্ভব। এরপর বাংলাদেশ, আন্তর্জাতিক, সেখানেও হচ্ছে আপনি যদি খুব গোছালোভাবে পড়েন তাহলে কিন্তু সেখানেও ভালো একটা নাম্বার ক্যারি করা সম্ভব। লাকিলি হচ্ছে এমন প্রশ্ন চলে আসছিল 46-এ, যে প্রশ্ন আসলে খুব বেশি 1 বছর 2 বছর পরে লাভ হয় না। এই প্রশ্নগুলো ছিল আপনার ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা। সেখানে আমার 20 মার্কের প্রশ্ন ছিল, এবং 20 মার্কের প্রশ্নে পেঁচিয়ে 3-4টা প্রশ্ন চাওয়া হয়েছে। একটা প্রশ্নের মধ্যে 3-4টা প্রশ্নের উপাদান ছিল। এখন সেই উপাদানগুলো অনেকে দেখা গেছে যে আইডেন্টিফাই করতে পারেনি, যে একটা প্রশ্নের মধ্যে কয়টি ডাইমেনশন চেয়েছে। তো আমি চেষ্টা করেছি যখনই প্রশ্নটা পড়েছি কোন কোন ডাইমেনশন থেকে প্রশ্নটা চেয়েছে সেটা বুঝে একদম টু দি পয়েন্ট অ্যান্সার করার। আমি
ডাটা দেইনি বাংলাদেশ বিষয়গুলিতে, একদম কম। আন্তর্জাতিক বিষয়গুলি ছিল এ যাবৎকালে সব থেকে ক্রিয়েটিভ প্রশ্ন, এবং সেই ক্রিয়েটিভ প্রশ্নটাও আমার ভালো হয়েছে। আমার মন মতো আর কি লিখে আসতে পেরেছি। যাই হোক, এখন কথা হচ্ছে আপনারা যারা সামনে রিটেন প্রিপারেশন নেবেন তাদের জন্য কিছু কথা বলবো। সেটা হচ্ছে এখনই আপনারা ফেসবুক বলেন বা অন্যান্য কোনো মাধ্যমে বা ডায়েরি বলেন, সেইখানে আপনার নিজের অন্তরের কথা শেয়ার করা শুরু করেন। আপনি ফেক আইডিতে শেয়ার করেন, সমস্যা নেই। আপনি লেখালেখি শুরু করেন, আপনি গল্প লেখেন, ছোট ছোট এক্সপিরিয়েন্স শেয়ার করেন, দেখবেন আপনার লেখার দক্ষতা বাড়বে। এটা কিন্তু আমি ইন্টার থেকেই অভ্যস্ত ছিলাম যে আমি একটু ইমোশনাল টাইপের মানুষ। ছোট ছোট জিনিস, কিছু আক্ষেপ, কিছু অভিযোগ একটু গল্পাকারে বা জাস্ট একদম র লেখা ফেসবুকে লিখতাম, যার ফলে হয়েছে কি আমি যে কোনো বিষয়ে খুব ভালোভাবে লিখতে পারি। আজকে আপনাদের জন্য যে ভিডিওগুলো বানাই আপনারা হয়তো অনেকে মুগ্ধও হন, এর পিছনে একটা কারণ হচ্ছে একসময় লেখালেখি করতাম এবং সেই লেখালেখির ফলে সব কিছু অল্পতে বোঝানোর একটা ক্ষমতা তৈরি হয়ে গেছে, আর সেটা আমার রিটেনে অ্যাডভান্টেজ দিয়েছে। সেকেন্ডলি হচ্ছে মানুষকে মূল্যায়ন করেন, যারা হচ্ছে আশেপাশে আপনাদের হেল্প করতে পারে তাদের সাহায্য নেন এবং গুরুত্ব দেন। ভাই আরেকবার যদি বলি, গুরুত্ব দেন। আপনার 900 মার্কের প্রতিটি নাম্বার গুরুত্ব দেন। আপনি ইংলিশ পারেন না, সারাদিন ইংলিশ নিয়ে পড়ে থাকেন না। ইংলিশ ছাড়াও অন্যান্য যে অংশগুলো আছে, সে যে অংশতে ইজিলি নম্বর তোলা যায় সেদিকেও খেয়াল রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে আনকমন প্রশ্ন যদি থাকে, সেই আনকমন প্রশ্ন কিভাবে লিখবেন সেটাও কিন্তু প্র্যাকটিস করা উচিত। আপনারা অনেকে হচ্ছে খালি বই পড়বেন, বই পড়ে বই থেকেই আশা করবেন যে বই থেকে কম আসছে বা বই থেকে আসে না। এরকম না করে হচ্ছে নিজে র্যান্ডম কিছু প্রশ্ন নেন, যে প্রশ্নটা আপনি কোনোদিন পড়েনি নে, এবং সেই প্রশ্নটা নিয়ে প্র্যাকটিস করেন। আপনি যদি এভাবে প্র্যাকটিস করেন দেখবেন যে আপনার কিন্তু ভালো একটা প্রিপারেশন হয়ে গেছে। আপনি যদি অজানা প্রশ্নই ভালোভাবে লিখতে পারেন তাইলে চিন্তা করেন জানা প্রশ্নগুলো আপনি কত ভালো লিখতে পারবেন। লাস্টলি হচ্ছে বিসিএস আসলেই লাক, কারণ আপনি সারা বছর পরিশ্রম করার পরও রিটেনে আপনি 550 560 টার্গেট করার পরও যখন রিটেনের রেজাল্ট দিবে আপনি দেখবেন আপনার রোলটা নাই। কেন নাই? লজিক্যালি আসলে সেটা কোনো অ্যান্সার নাই। আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম, সেটা হচ্ছে আপনার খাতা কে দেখছে আপনি জানেন না, কোন সিস্টেমে দেখতেছে তাও জানেন না। তো আমাদের জাস্ট কাজ হচ্ছে পরিশ্রম করা, একটু লেগে থাকা, এবং শেষে কি হবে তাও বলা যায় না। 44তম তো একদম সিরিয়াসলি কুকুরের মতো খেটেছি রিটেনের জন্য, কিন্তু 46তম বিসিএস একদম ছেড়েই দিয়েছিলাম শুরুতে। এখন আবার এই যে 47 দিচ্ছি, 47-এর এই 2 মাসে আমি বই ধরিনি। এখন ধরার চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না ভালো মতো। 47-এর পিলিও না পড়ে টিকেছিলাম। আল্লাহ আসলে কী চাচ্ছেন বুঝতে পারতেছি না, যে আসলে কোথায় যাব আমি। ভালো হতো যদি আমাদের সাথে সবাই টিকতো, বাট জীবন চলতে থাকবে আর কি। আপনাদের সকলের জন্য শুভকামনা। যেভাবেই আগান একটু বুঝে শুনে আগায়েন। সব কিছুই আসলে একটু কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য।